স্রোত সার্থকের রিসেপশন পার্টিতে লোকলজ্জার ভয় এড়াতে এবার অনির্বাণকে ইচ্ছাকৃতভাবে অপমান করে বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ করলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন নীলুর মুখে ঝামা ঘষিয়ে দিয়ে রিসেপশন পার্টিতে এসে হাজির হয়, ঠিক সেই মুহূর্তে অনির্বাণকে দেখে সার্থকের বাবা ছুটে গিয়ে বলতে থাকে যে আরে অনির্বাণ, ওয়েলকাম মাই বয়, ওয়েলকাম। তোমার জন্যই আসলে অপেক্ষা করছিলাম, সেই থেকে আমি ভাবছিলাম যে হয়তো বা আজকেও তুমি না আবার মিস করে বসো, কিন্তু তুমি আজকে যদি এই রিসেপশন পার্টিটা মিস করতে তাহলে কিন্তু আমি তোমার উপরে খুব অভিমান করতাম। তা এখন বলো তো, তোমার বাড়িতে যে অসুস্থ হয়েছিল সে কেমন আছে? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে না, সে এখন যথেষ্ট পরিমাণে আঙ্কাল সুস্থ আছে, আর সুস্থ আছে দেখেই তো আমি এখানে অ্যাটেন্ড করেছি, নয়তো আজকেও হয়তো আমি মিস করে ফেলতাম। এই কথা বলা মাত্র আড়ালে দাঁড়িয়ে স্রোতের ফ্রেন্ডসরা বলতে থাকে যে এটা তো স্রোতের বড় জামাইবাবু, তোরা জানিস স্রোতের বড় জামাইবাবু সেদিন সার্থক স্যারকে আনার জন্য আমাদেরকে মাঝপথেই ছেড়ে দিয়ে সে তার প্রাক্তন প্রেমিকার টানে ছুটে গিয়েছিল। আর রায় দিদিভাইয়ের সামনে এমন একটা ভান ধরে যেন সে ভাজা মাছটা উল্টে খেতে পারে না। তখন এই কথা বলা মাত্র স্রোতের ফ্রেন্ডসরা হাসাহাসি করে বলতে থাকে যে আসলে ছাড় তো, আমাদের এত কিছু জেনে লাভই বাকি, কিন্তু এই একটা জিনিস মানতেই হবে যে রায় দিদিভাইয়ের কপাল পড়েছে এই লোকের কাছে বিয়ে বসে। কারণ আর যাই হোক না কেন, রায় দিদিভাইয়ের মতন এরকম নম্র ভদ্র একটা মেয়ে কী করে যে ওনার মতন একটা বদ মেজাজি ক্যারেক্টারলেস হাজব্যান্ড ডিজার্ভ করে, আমার সেটাই মাথায় ঢুকে নাও দেখি। এই কথা বলা মাত্র রাই অনির্বাণকে সেখান থেকে টেনে হিচড়ে নিয়ে এসে বলতে থাকে যে অনির্বাণ, এখানে সকলের সামনে তামাশাটা না করলে কি হচ্ছিল না তোমার? তুমি লোক লজ্জা আর ভয়ও কি তুমি বাড়িতে থেকে যেতে পারতে না? বলো তো কী দরকার ছিল তোমার এখানে আসার? কে বলেছিল তোমাকে এখানে আসতে? তখন অনির্বাণ বলতে থাকে যে দেখো রাই, একটা সামাজিক অনুষ্ঠানের মধ্যে আমি যাব কি যাব না সেটা নিশ্চয়ই তুমি আমাকে বলে দেবে না। তার থেকেও বড় কথা যে তুমি ভুলে যাও না যে স্রোত কিন্তু আমারও কিছু হয়, আর সেই সুবাদে আমি যদি ওর রিসেপশন পার্টিটা না অ্যাটেন্ড করতাম তাহলে হয়তোবা তোমাকে সকলের কাছে প্রশ্ন মুখে বিধ্বস্ত হতে হতো। তাই আমি এসেছি, সেটাই বরঞ্চ তোমার আমার প্রতি কৃতজ্ঞ থাকার কথা, সেখানে কিনা তুমি উল্টো আমাকে প্রশ্ন করছো। তখন রাই বলতে থাকে যে ও আচ্ছা, আমার কৃতজ্ঞতা প্রকাশ করা হয়ে গিয়েছে তোমার প্রতি, তাহলে তুমি এবার প্লিজ অনুরোধ করছি এখান থেকে চলে যাও। আমি চাই না যে আগামীতে কোনো রকম কোনো নতুন করে অশান্তি শুরু হোক, কারণ নীলু তোমাকে দেখবে আর তারপরে নানান রকমের প্রশ্ন করবে, তারপরে সকলে মিলে তোমাকে চেপে ধরবে আর 4-5টা কথা বাড়বে। আর আমি চাই না যে স্রোত সার্থকের রিসেপশন পার্টিটা এরকম করেই একদমই ভেস্তে চলে যাক। তাই আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি অনির্বাণ, প্লিজ ভালো ভালো তুমি এখান থেকে ফিরে যাও। তখন অনির্বাণ বলতে থাকে যে তোমার এতটাই লজ্জা করে আমাকে নিজের হাজব্যান্ড হিসেবে পরিচয় দিতে? তুমি কি আমাকে তোমার মন থেকে একদমই চিরতরে মুছে দেওয়ার কথা ভাবছো না কি অনির্বাণ? কি একদমই তোমার লাইফে এখন আর এক্সিস্ট করে না? এতটাই খারাপ হয়ে গেছি আমি রাই? তখন রাই এবং অনির্বাণের কথোপকথন দেখে সন্দেহ হওয়া মাত্র রাইয়ের বৌমনি ছুটে গিয়ে রাইকে থামিয়ে দিয়ে বলতে থাকে যে দেখো রাই, অনির্বাণ এখানে না আসলে কিন্তু লোকে আরও বেশি কথা বানাতো। তুমি নিশ্চয়ই চাও না যে স্রোত সার্থকের রিসেপশন পার্টিতে লোকে কথা বানাক, তাই আমি তোমাকে অনুরোধ করছি প্লিজ। অনির্বাণ যখন এসেই পড়েছে ওকে বরঞ্চ এখানে থাকতে দাও, কারণ তুমি তো খুব ভালোভাবেই দেখছো যে নীলুর বর এখানে হাজির হয়নি দেখে লোকে কতগুলো কথা বানাচ্ছে, আর তার থেকেও বড় কথা আমাদেরকে কত প্রশ্ন মুখে বিধ্বস্ত হতে হচ্ছে। তুমি প্লিজ অনির্বাণকে এখানে থাকতে দাও। অনির্বাণ তুমি প্লিজ ওর কথা কোনো কিছু মনে করো না। আর রাই, তোমাদের পারিবারিক সমস্যা তোমরা বাড়িতে গিয়েই মেটাও না, এখানে কী বলো তো? তোমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না।